আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলতে চাই, ভারতকে আপনি বলতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলুন। সে অস্ত্রের নাম ঈমান। এই ঈমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতানে মিন উম্মতি আহরাসাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আলোচনা করব ভারত এবং পাকিস্তান যে লড়াই শুরু করেছে সেই লড়াই সম্পর্কে। ভারতকে আমরা সেই ছোটকাল থেকে দেখে আসতেছি, তারা বিভিন্নভাবে আমাদেরকে, আমাদের এই ছোট্ট বাংলাদেশকে তারা কষ্ট দিয়ে আসতেছে। সেটা সীমান্ত হত্যার মধ্য দিয়ে, তারপরে পানির মাধ্যমে, বন্যার সময় পানি, অন্য সময় পানির কোনো খবর নেই, ইত্যাদি মাধ্যমে আমাদেরকে বিভিন্ন কষ্ট দিয়ে ভারত এই পর্যন্ত এসেছে। কিন্তু আজ আমাদেরকে কষ্ট দিতে দিতে তাদের সাহস এমন পর্যায়ে চলে গেছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়াই শুরু করে দিয়েছে, এবং সেই পাকিস্তানে তারা বিভিন্ন জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। আমি ভারতকে তাদের পিছনের ইতিহাস স্মরণ করে দিতে চাই যে এই পর্যন্ত ভারত যতবার, যতটি দেশের সাথে, যত জনগোষ্ঠীর সাথে লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে ভারত হেরে গিয়েছে, হারবে। আমি কয়েকটা সূত্র তুলে ধরেছি। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 15 হিজরিতে ওসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের থানা, ব্রুজ ও দেবল বন্দরে একটি সফল অভিযান পরিচালনা করে। থানাকে বর্তমানে মুম্বাই শহর বলা হয়, ব্রুজকে বলা হয় গুজরাট এবং দেবলকে বলা হয় করাচি। তারা এ সময় স্বর্ণদ্বীপ জয় করেন, যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়। দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। সূত্র আল বিদায়া ওয়ান নেহায়া। এরপর 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। সূত্র আল বিদায়া ওয়ান নেহায়া। এছাড়াও 5ম হিজরিতে গজনির সুলতান মাহমুদ হিন্দুস্তানের বিরুদ্ধে প্রায় 17টি অভিযান পরিচালনা করেন। তিনি সেই অভিযানে ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির প্রবেশ করে সকল মূর্তি ভেঙ্গে চুরে তছনছ করে দেয়। তাহলে বোঝা গেল ইতিপূর্বে ভারত তাদেরকে যারা আক্রমণ করেছে, প্রত্যেকটা আক্রমণে হেরে গিয়েছে। আজকে তারা সাহস করে লড়াই করতে চাচ্ছে পাকিস্তানের সাথে,
কিন্তু তা কি পারবে? কখনোই পারবে না। হিন্দুস্তানের লড়াইয়ের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি হাদিস শরীফ থেকে। হাদিসটি হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم ইসাবাতান মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুটি দল রয়েছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, তার মধ্যে একটি দল হচ্ছে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে অর্থাৎ ভারতের বিরুদ্ধে লড়াই করবে। ওয়া ইসাবাতুন, আরেকটি দল হচ্ছে তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থাকবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে থাকবে। তাহলে বোঝা গেল এই ভারতের সাথে হিন্দুস্তানের সাথে একটি লড়াই হবে মুসলমানদের সাথে, এবং সেই লড়াইয়ে মুসলমানদেরই বিজয় হবে। এটা নিশ্চিত নয় যে সেটা পাকিস্তানরাই হবে, কিন্তু মুসলমানদের সাথে হিন্দুস্তানের সাথে একটা লড়াই হবে, সেই লড়াইয়ে অবশ্যই মুসলমানরা বিজয় হবে। আজ অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে ভারত পাকিস্তানে যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং সেখান থেকে বোমা বর্ষণ করেছে, আর পাকিস্তানের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং নারী তারা সেই বোমায় বিস্ফোরিত হয়েছে। কিন্তু লক্ষ্য করুন, আমি তো অবাক হয়ে গিয়েছি যে ভারত থেকে যখন যুদ্ধ বিমান পাঠানো হলো, সেই বিমানকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের এক মুসলিম নারী পাইলট, যার নাম হচ্ছে আয়েশা। ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান ধ্বংস করে সে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে আয়েশা নামক এই বোনটি। আর এদিকে আমাদের বাংলাদেশে মুসলিম মেয়েরা, মুসলিম নারীরা তারা নারী সংস্কারের নামে যৌন কর্মী ব্যবসায় সরকারি লাইসেন্স চাচ্ছে। পাকিস্তানে, ভারতে, সে সমস্ত দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছাত্র ছাত্রীরা পারমাণবিক বিজ্ঞানী হয়ে যাচ্ছে। দেশের বড় বড় কাজের মধ্যে তাদের সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে বিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের ছেলেমেয়েরা কি হচ্ছে? তারা অনেকে হয়ে যাচ্ছে ইয়াবা, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, নেশাগ্রস্ত ইত্যাদি। এ হচ্ছে আমাদের দেশের চরিত্র, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা। সুতরাং আমি বাংলাদেশের সরকারকে বিনীতভাবে আহ্বান করব, আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে যেন তারা সজাগ দৃষ্টি রাখে। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীগুলা যেভাবে বিজ্ঞান চর্চায় এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ যেন কোনো অবস্থাতেই পিছিয়ে না থাকে, সেজন্য সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আমাদের সরকার প্রধানকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।